নির্বাচন কমিশনের তো ক্রেডিবিলিটি নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, পাড়ার ক্রিকেটের আম্পায়ার করারও যোগ্যতা নেই। ভারতের নাগরিক আইনটা বাঙালিদের বিপক্ষে। নির্বাচন কমিশন আসলে এই নির্বাচন কমিশনের তো ক্রেডিবিলিটি নেই, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কেন বিশ্বাসযোগ্যতা নেই? এর আগেও নির্বাচনে কারচুপি হয়েছে, সেই কারচুপিগুলোর অভিযোগ এসেছিল দলগুলোর বিরুদ্ধে। এবার প্রথম রাহুল গান্ধী পরপর 3টে প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে প্রমাণ সহ নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট। নির্বাচন কমিশন নিজে ঘাপলা করছে এবং নির্বাচন কমিশনের সাথে আগের নির্বাচন কমিশনগুলোর একটা পার্থক্য আছে। যেটা মোদী সরকার পার্লামেন্টে বিরোধীদেরকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে যে আইন পাশ করিয়েছে, যেখানে একতরফা ভাবে বিজেপি এই নির্বাচন কমিশনারকে নিয়োগ করছে। সুতরাং এই নির্বাচন কমিশনের এসআইআর দূরের কথা, পাড়ার ক্রিকেটের আম্পায়ার করারও যোগ্যতা নেই, এটা আগে বুঝতে হবে। এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের একটা আলাদা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি বাংলার মাটি ভাগ করে দেশ ভাগ হয়েছে, আমাদের মাইগ্রেশন হয়েছে। ভারতের নাগরিক আইনটা বাঙালিদের বিপক্ষে, এটা বুঝতে হবে। আমাদের যে আইনটা আছে ভারতের নাগরিক আইন, এই আইনটাই বাঙালি মানুষের বিপক্ষে। আমাদের প্রচুর মানুষ পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে এদিকে এসছে, তাদের সচেতনতা ছিল না যে নাগরিকত্বটা অ্যাপিল করে নিতে হবে, ঠিক আছে? তারা সরল মনে এসে এখানে থাকছে। সুতরাং এইটা করতে গিয়ে মানে লিগালি ভারতের নাগরিক আইন অনুযায়ী প্রচুর মানুষকে বাদ দিয়ে দেওয়া যায়। মানে বিহারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনকে কারচুপি করে বাদ দিতে হবে। আমাদের জেনুইন নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন কারচুপি করে বাদ দিচ্ছে। এটা বিহারের সমস্যা বা অন্ধ্রপ্রদেশের সমস্যা। বাংলার সমস্যাটা হচ্ছে ভারতের যে নাগরিক আইন, এই আইন অনুযায়ী স্বাভাবিকভাবেই কোটিখানেক লোককে বাদ দিয়ে দেওয়া যায়। কারণ আমাদের জনসংখ্যার একটা বড় অংশ যারা পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে এসছে, যারা আবেদন করে নাগরিকত্ব নেয়নি। সুতরাং নির্বাচন কমিশন প্রথমত পক্ষপাত দুষ্ট, দ্বিতীয় হচ্ছে ভারতের নাগরিক আইনটাই পক্ষপাত দুষ্ট। সুতরাং এই নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়ে, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে হবে, যেটা রাহুল গান্ধী তুলে দিয়েছে, যার উত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। দ্বিতীয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের নাগরিক আইনটাতে সংশোধন করা হয় যাতে আমাদের জনসংখ্যার একটা বড় অংশকে নাগরিকত্ব দেওয়া যায়, সেটারও ব্যবস্থাটা করতে হবে। সিএ কতজন আবেদন করেছে? প্রথম কথা, আবেদন করতে তো পারছে না, কারণ সিএটা সরকার স্পষ্টভাবে বলেছে। বিজেপি কি বলছে আলাদা জিনিস, আমলাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে স্পষ্টভাবে বলছে এটা হচ্ছে যারা এফআরওতে বা ফরেনার্স অফিসে যারা এসে জানিয়েছে এই আইনটা শুধু তাদের জন্য। সেই সংখ্যাটা 31,313টা লোকের জন্য, তারা অলরেডি নথিভুক্ত, সরকারের কাছে হিসাব আছে। আপামর যে উদ্বাস্তুরা মতুয়ারা, তাদের জন্য আইনটা নয়। এবার প্রসূন আচার্য মৈত্র যিনি আছেন, তিনি কোর্টে যে কেস করেছিলেন, উনি কি বলেছিলেন? সিএতে আবেদন করার স্লিপের ভিত্তিতে যাদের এসআইআর বা ভোটার লিস্টে নাম ওঠে, হাইকোর্ট খারিজ করে দিয়েছে, সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে। এরপরে ওটা ঠিক করেছে, সুপ্রিম কোর্ট বলেছে যাদের কাছে সিএ সার্টিফিকেট আছে তাদের নাম ভোটার লিস্টে উঠবে। এতে তো কোনো অসুবিধা নেই, এতে পুরোনোটা এতে বাতিল হচ্ছে না। আবেদন করা স্লিপ আর সিএ অর্থাৎ নাগরিকত্বের সার্টিফিকেট দুটো আলাদা জিনিস, তাই না? এদের দাবি ছিল স্লিপের মধ্যে যাতে নাগরিকত্বের নাম ওঠে, কোর্ট বলছে হবে না। কোর্ট কি বলছে? যারা নাগরিকত্ব পেয়ে যাবে তাদেরটা উঠবে, স্বাভাবিক কথা। এবার প্রশ্ন হলো কতজন নাগরিকত্বটা পেয়েছে? আমাদের এখানে কোটিখানেক লোক আছে, 4 থেকে 5 কোটি হবে। নভেম্বর অব্দি হিসাব হচ্ছে 350 জন পেয়েছে। তাও সবই হচ্ছে পশ্চিম ভারতের, ম্যাক্সিমামটাই। পশ্চিমবঙ্গের হয়তো পেয়েছে 20 জন, 25 জন, 30 জন, কিন্তু টোটালটা তো কয়েক কোটির মানুষের ব্যাপার। বিজেপি সরকার প্রতারণা করছে, 6 বছর হয়ে গেছে প্রতারণার, এটাকে বুঝতে হবে। 1 মাস 2 মাসের ব্যাপার না। 2019 সালে আইনটা পাশ হয়েছে, 6 মাসের মধ্যে রুল বেরোবার কথা, আজকে এখনো পর্যন্ত সেটা হয়েই চলেছে, ঠিক আছে? প্রত্যেকবার এর আগে 2টো নির্বাচন কেটে গেছে, 21 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। আগের নির্বাচনগুলোতেও অমিত শাহ, নরেন্দ্র মোদী, কৈলাস বিজয়বর্গী এইসব গল্প দিয়ে গেছে, এইসব মানুষকে মুরগি বানিয়ে গেছে। এবার মানুষের ব্যাপার,
এই বিজেপির এই ভাঁওতাকে তারা বিশ্বাস করবে কিনা। কারণ বিজেপির যেটা ধান্দা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার কমিয়ে দেওয়া। 28 সালে ডিলিমিটেশন আছে, তাতে পশ্চিমবঙ্গের যদি ভোটার কমে যায় তাহলে পশ্চিমবঙ্গের লোকসভার আসন কমে যাবে। পশ্চিমবঙ্গের যদি লোকসভার আসন কমে যায় তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের গোবলের সিট বাড়বে 115টা এস্টিমেশন, তাহলে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের আসন কমছেই। হ্যাঁ, সামগ্রিকভাবে 800টার উপরে লোকসভার সিট হবে। এবার পশ্চিমবঙ্গে যদি ভোটার কমিয়ে দেওয়া যায় তাহলে আরও আসন কমবে। আগামী দিনে গোবলে জিতলেই দিল্লিতে বসা যাবে, পশ্চিমবঙ্গের বা কেরালার বা ত্রিপুরার বা অন্য কোনো রাজ্যের কোনো সমর্থনেরই প্রয়োজন নেই। অর্থাৎ ওরা দিল্লিতে বসে ঠিক করে দেবে আমাদের ভাষা কী হবে, আমাদের কত % টাকা আমরা কেন্দ্রকে দেবো, কতটা রাজ্যের দিকে থাকবে, এটা সমস্ত ওরা ঠিক করবে। ঠিক আছে, এবং আমরা একটা কলোনি হতে যাচ্ছি। 200 বছরের ব্রিটিশের কলোনির পরে আমরা আবার হয়তো গুজরাটি এবং বিহারিদের কলোনি হতে যাচ্ছি। এটা হচ্ছে আজকের দিনের সমস্যা। এই সমস্যাটাকে বুঝতে হবে, এটা বাঙালিদের সমস্যা, এবং এই সমস্যা থেকে আড়াল করতেই বিজেপি চাইবে বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক। সেদিকে এরা হিন্দুকে মুসলমানের ভয় দেখিয়ে বিজেপির দিকে টেনে আনবে, গুজরাটিদের দিকে টেনে নিয়ে যাবে। আমরা যে ধ্বংস হতে চলেছি এইটাকে আড়াল করা। এখানে আমাদেরকে বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান যারা আছে তাদেরকে আজকের সমস্যায় টেনে আনতে হবে।